নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা এবং সমস্ত সাহিত্য অনুরাগী বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব এমন একটি বিশ্ব সাহিত্যের উপন্যাস নিয়ে যেটা শুধুমাত্র একজন মানুষের নিয়ে কাহিনী নয়, এটা একটি পুরো সভ্যতার পতনের কাহিনী। হ্যাঁ বন্ধুরা, আজকে যে উপন্যাসটি নিয়ে আলোচনা করব তার নাম থিংস ফল অ্যাপার্ট। লিখেছেন চিনুয়া অ্যাচিবে। প্রকাশকাল 1958 সাল। আমরা এই স্লাইডের একেবারে ডান দিকে একটা কোটেশন আমি তুলেছি এবং এই কোটেশনটি এই উপন্যাসের একটা চরিত্র অকঙ্কর কথা। তিনি বলছেন, "The white man came with a Bible and our land and said we were uncivilized." শ্বেতাঙ্গ মানুষ এলো বাইবেল নিয়ে আর আমাদের এই জমি নিয়ে, আর বলল আমরা নাকি অসভ্য। এই একটা লাইনই বোঝা যায় এই বইটি কি নিয়ে। আজকের ক্লাসে আমরা দেখব এই থিংস ফল অ্যাপার্টের সম্পূর্ণ কাহিনী, চরিত্রগুলো, এই কাহিনীর বিশেষ বিশেষ থিম এবং এর পেছনে থাকা বিশাল বড় ঐতিহাসিক প্রেক্ষাপট, এবং সবচেয়ে জরুরি কেন চিনুয়া অ্যাচিবে এই বইটা লিখলেন। তো এই আলোচনাটি সমস্ত ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে করা হয়েছে। আলোচনার শেষে 10টি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউজ ও রাখা হয়েছে। তো চলো শুরু করা যাক। একেবারে শুরুতেই একটা অসাধারণ একটা প্রশ্ন রয়েছে যে এই থিংস ফল অ্যাপার্ট কাহিনীটি, এই টাইটেলটি কোথা থেকে এলো। দেখো, একটা সুন্দর একটা গোলাকার একটা বল আমি দিয়েছি, তাই না? তো এটি সুন্দরভাবে বোনা একটা গোলাকার বল এবং যেটি সুতো দিয়ে তৈরি, এবং সেই সুতোটার ডান দিকে যদি দেখো খুলে যাচ্ছে এবং ছিঁড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আসলে এই বলটা হচ্ছে সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করছে আফ্রিকার একটা জায়গা, তার নাম হচ্ছে উমুওফিয়া। এই উমুওফিয়া একটি গ্রাম। এই গ্রামের সভ্যতা ঠিক এই গোলাকার এই বলের মতো সুন্দর, একেবারে নিজেদের হাতে গড়া এবং নিট অ্যান্ড ক্লিন একটা সমাজ ছিল। আর এই সুতো খুলে যাওয়াটা, এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো কলোনাইজেশন বা ঔপনিবেশিকতার আঘাতের একটা প্রভাব। এই টাইটেলটি অর্থাৎ থিংস ফল অ্যাপার্ট, এটি নেওয়া হয়েছে আইরিশ কবি ডব্লিউ.বি. ইয়েটসের বিখ্যাত কবিতা দ্য সেকেন্ড কামিং থেকে। আশা করি তোমরা সবাই এই সেকেন্ড কামিং বইটি পড়েছো, এবং এই সেকেন্ড কামিং বইতে তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছো তার লাইনটি, থিংস ফল অ্যাপার্টে টার্নিং অ্যান্ড টার্নিং, দ্য সেন্টার ক্যান নট হোল্ড, মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। মানেটা কি? সবকিছু ভেঙে পড়েছে, কেন্দ্র আর ধরে রাখা যাচ্ছে না, চারদিকে বিশৃঙ্খলা। অ্যাচিবে তার এই রচনা শুধু একটি চরিত্র বিশ্লেষণ নয়, এটি একটি সভ্যতার পোস্টমর্টেম বলা যেতে পারে। এই সভ্যতাকে বোঝার আগে আমাদের বুঝতে হবে ব্রিটিশরা কোন কেন্দ্রটা ভেঙে দিয়েছিল। তো আমরা এখন বুঝবো, চেষ্টা করব অ্যাচিবে কেন এই বই লিখলেন, এবং এটা খুব জরুরি, খুবই প্রয়োজন। দেখো, দুদিকে দুটি ভিন্ন রকম কালার এবং দুটি ভিন্ন রকম একটা আলোচনা রয়েছে। বাম দিকে দেখতে পাচ্ছ ইউরোপিয়ান কলোনিয়াল লিটারেচার, এবং তাতে উদাহরণস্বরূপ দেখানো হয়েছে জোসেফ কনরাডের হার্ট অফ ডার্কনেস। এই ধরনের, এই জোসেফ কনরাডের মতো লেখকেরা তারা আফ্রিকার মানুষদেরকে
দ্য সো কল প্রিমিটিভস বলেছেন, অর্থাৎ আদিম এবং সাভেজ, বর্বর হিসেবে দেখাচ্ছেন। তারা, এই রাইটাররা সবাই কিন্তু শ্বেতাঙ্গ। খ্রিস্টানদের কাছে এগুলো কিন্তু খুবই একটা রোমহর্ষকর কাহিনী, তাদের ভালো, তাদেরকে শ্রুতিমধুর সৃষ্টি হিসেবে তারা বিবেচিত করে, উত্তেজক বিষয় তাদের কাছে। এগুলোর মাধ্যমে তারা কিন্তু এই সমস্ত মানুষদেরকে দখল করত। এরা প্রিমিটিভ, এরা সাভেজ বলে তাদের লেখাতে এই এই জিনিসটা ফুটে উঠেছে। ইউরোপিয়ান কলোনিয়াল সাহিত্যে এটাই আমরা দেখেছি। এবারে বিষয়টা হলো, আমরা যে টার্মটির কথা বলছি পোস্ট কলোনিয়াল লিটারেচার, আর যেটার অংশ হচ্ছে আজকের কাহিনী চিনুয়া অ্যাচিভেস থিংস ফল অ্যাপার্ট। তো অ্যাচিভে বললেন, কি বলছেন, না আমি নিজের সভ্যতার কথা নিজে বলবো, কেন বাবা এই ইউরোপিয়ান কলোনাইজাররা আমাদের কথা বলবে? তো আমি যদি আমার কথা বলি তাহলে আমি আমার অভিজ্ঞতাটা ভালো করে বলতে পারবো। তো তিনি চাইলেন তিনি একটা নিউট্রাল আইতে কথা বলবেন, বা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে দুটো সংস্কৃতিকেই দেখাবেন। ইগবো সমাজের এক, যেখানে তার পার্ট তিনি দেখাবেন এই সমাজের মধ্যে কি জটিলতা আছে, কি আইন আছে, কি ঐতিহ্য আছে, এই সব কিছুই তিনি কিন্তু তুলে ধরলেন। আগে বলা উচিত ছিল পোস্ট কলোনিয়াল এই কথাটির অর্থ কি, অর্থাৎ ঔপনিবেশিকতার পরের সাহিত্য, মানে যতদিন পর্যন্ত একটা দেশ কোনো উচ্চ দেশের দ্বারা টর্চার্ড হচ্ছিল, স্বাধীনতা পেয়ে গেছে, তারপরে অর্থাৎ উপনিবেশিক যারা ছিল তারা চলে গেছে। তো উপনিবেশবাদীদের যে তৈরি করা মিথ্যা ইতিহাস তারা রচিত করে গেছে, যেমন করে হার্ট অফ ডার্কনেস আমরা দেখেছি যে আফ্রিকাকে কত নিচু দেখানো হয়েছে। তো এই যে দেখানোটা, এটা অনেকটাই নেগেটিভ। তো এটাকে চ্যালেঞ্জ করার জন্য সাধারণত পোস্ট কলোনিয়াল লিটারেচার এসেছে। ওকে, আচিফ নিজেই বলেছিলেন যে আমরা বর্বর ছিলাম না, আমাদের একটা সম্পূর্ণ সমৃদ্ধ একটা সভ্যতা ছিল, আর তোমরাই সেটাকে ধ্বংস করেছো। দ্যাট মিন এই ইউরোপিয়ান কলোনিয়াল যারা 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 এখানে কলোনাইজিং করেছে, প্লাস যারা রচনা করেছে। এবারে আমরা চলে আসব আমাদের এই কাহিনীর রচয়িতা আচিবেকে নিয়ে দু এক কথা বলতে, এবং সাথে কেন তিনি এই বই লিখেছিলেন বা লিখতে পেরেছিলেন। তোমরা নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পেরেছো কেন লিখেছেন, এই যে পোস্ট কলোনিয়াল ম্যাটারটা আশা করি বুঝেছো। তো এখানে স্লাইডে দেখো দুটো দিক দেখানো হয়েছে, একটা ডিফারেন্ট কালার ইউজ করা হয়েছে। বাম দিকে দেখানো হচ্ছে এই যে আধুনিক পশ্চিম সাহিত্যের যারা শিক্ষার প্রতিনিধিত্ব করছে, আর ডান দিকে হচ্ছে এই ইগবো সংস্কৃতিটা। তো বাম দিকে দেখো প্রথমে দেখানো হচ্ছে প্রোটেস্ট্যান্ট, মানে পশ্চিমা ভাবের মধ্যে প্রথমে ছিল তারা কি, তারা প্রোটেস্ট্যান্ট ফ্যামিলির অন্তর্গত, তারা ইংরেজিতে শিক্ষিত হয়েছিল এবং নাইজেরিয়ান ব্রডকাস্টিং সার্ভিসে কাজ করেছিলেন। পরে ব্রাউন ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেছেন 2009 থেকে 2013 খ্রিস্টাব্দ অবধি। অর্থাৎ এগুলো তার কিন্তু ওয়েস্টার্ন এডুকেশন, ওয়েস্টার্ন। তিনি জেনেছেন এই পশ্চিমা দেশের যে এই যে কলোনাইজিং যে অ্যাসপেক্টগুলোকে তিনি ধরতে পেরেছিলেন, তার কারণ তিনি এই সব ইংরেজিতে শিক্ষা প্লাস নাইজেরিয়ান ব্রডকাস্টিংয়ে সার্ভিস করা এবং ব্রাউন ইউনিভার্সিটিতে এই যে দীর্ঘ 4 বছর অধ্যাপনা করা। এবার ডান দিকে দেখো লেখক কিন্তু নিজের রুটটাকে ছাড়েননি। নাইজেরিয়ার ওগিরিতে তার জন্ম হয়েছিল, সাউথ ইস্টার্ন নাইজেরিয়াতে, এবং ঐতিহ্যবাহী এই ইগবো সংস্কৃতিতে তিনি গভীরভাবে প্রথিত এবং তার মৌখিক গল্প বলার সংস্কৃতিতে তিনি বড় হয়েছিলেন। এই মাঝখানে এই দুটো অভিজ্ঞতা নিয়েই কিন্তু আমাদের চিনুয়া অ্যাচিভে লিখেছিলেন 1958 সালে প্রকাশিত হলো এই থিংস ফল অ্যাপার্ট। এই বইটাই দুটো জগতের একটা সংশ্লেষণ বা সিনথেসিস বলা যায়। কেন? এক হচ্ছে ওয়েস্টার্ন, আর একটা হচ্ছে আমাদের ইগবো, এই দুটো আফ্রিকান ইগবো। তো এই দুটো কালচারকে যেন একটা ইউনাইটেড করেছে, সামহাউ দুটোকে ইউনাইট করেছে, বোঝা গেছে? তো অ্যাচিভি ছিলেন সেই মানুষ যিনি উপনিবেশবাদীর ভাষাতেই উপনিবেশবাদের যে মিথ্যা একটা কাহিনী বপন হয়েছিল সেটাকেই তিনি ভেঙে দিলেন। ওকে, এবারে চলে আসবো বইয়ের কিছু যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এবং তোমরা এক্সাম সেন্ট্রিক
হিসেবে এগুলোকে মাথায় রাখতেই পারো। প্রথম আসবো টাইম ফ্রেম বা সময়কাল। 1890-এর দশক, এই সময়টাকে বলা হচ্ছে স্বদেশী স্বায়ত্ত শাসনের গোধূলি বেলা, মানে সম্পূর্ণ স্বাধীনতার শেষ মুহূর্ত, এই 1890s। এবারে এই কাহিনীর সেটিংটা কখন, মানে জায়গাটা কোথায়, টাইম তো পুরো পেলে, তো সেটিং হচ্ছে প্রিকলোনিয়াল নাইজেরিয়া, মানে ঔপনিবেশিক শাসনের আগের নাইজেরিয়া কেমন ছিল, এবং এটাকে দেখাতে উমোফিয়া একটি কাল্পনিক কিন্তু বাস্তবসম্মত ইগবো গ্রামকে বেছে নেওয়া হয়েছিল, যেখানে নিজস্ব বিচার ব্যবস্থা, কৃষিকাজ, আধ্যাত্মিকতা সবই আছে। অর্থাৎ এই জায়গাটি অলরেডি একটা গোছানো, একটা সাজানো একটা অঞ্চল ছিল। এবার যদি সাহিত্যের যদি আমরা ধারা বা জনরা দেখি, এটি পোস্ট কলোনিয়াল নোভেল, এবং যদি একটু বোঝার চেষ্টা করে দেখবে যে এটা হচ্ছে একটা ট্র্যাজেডি, ক্লাসিক্যাল ট্র্যাজেডির মতো। তো দুটোই এখানে সংমিশ্রণ রয়েছে। ক্লাসিক্যাল ট্র্যাজেডি মানে গ্রিক সাহিত্যের মতো ট্র্যাজেডি, যেখানে নায়কের নিজের ত্রুটির কারণেই পতন ঘটবে। আমাদের এই কাহিনীতেও তাই দেখব। এবার দেখবো মূল দ্বন্দ্বটা কোথায় বা কোর কনফ্লিক্ট। একটি ইগবো সমাজ কিভাবে পরিবর্তিত হচ্ছে, ব্রিটিশ ঔপনিবেশিকতার প্রথম স্পর্শ থেকে শুরু করে ব্রিটিশ শাসনের ক্রমবর্ধমান আধিপত্য পর্যন্ত। তো এটা আবারও বলছি, মাথায় রাখো, এটা এই একটা ব্যক্তির কাহিনী নয়। আপাত দৃষ্টিতে মনে হলেও এটা হচ্ছে একটা গোটা জাতির একটা ট্র্যাজেডি। ওকে, এবারে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝতে হবে, যেটা বেশিরভাগ আমরা পাঠক তারা মিস করে যায়। তো আচিবি দেখাতে চাইছেন ব্রিটিশরা আসার আগে উমোফিয়া কোনো জঙ্গলি জায়গা ছিল না, এটা ছিল একটা অত্যন্ত পরিশীলিত সমাজ ব্যবস্থা। একটি ভেন ডায়াগ্রাম, বুঝতেই পারছো, তিনটি বৃত্ত একে অপরকে স্পর্শ করেছে। এখানে সর্বপ্রথম যেটা অংশ রয়েছে রিলিজিয়ান অ্যান্ড স্পিরিচুয়ালিটি, ধর্ম ও আধ্যাত্মিকতা। এখানে চুকবু হলো সর্বোচ্চ ঈশ্বর। ওরাকেল অব দ্য হিলস অ্যান্ড কেভস, এটা একটা রহস্যময় ভবিষ্যৎ বক্তা, সমাজের নির্দেশক। এছাড়া এটি রিপ্রেজেন্ট করে প্রতিটি মানুষের, অর্থাৎ প্রতিটি আফ্রিকান মানুষের মধ্যে নিজস্ব একটা চি বা ব্যক্তিগত আত্মা আছে, আর এই ধর্ম মানুষের অস্তিত্বের অর্থ দেয়। এবার চলে আসলে বাম দিকে যেটা বৃত্ত, ল অ্যান্ড গভর্নেন্স। এখানে ইগ উগু হলো পূর্বপুরুষের আত্মা, এরা মুখোশধারী ব্যক্তিরা, এরা বিচার করে। এনডিচি বা বড়রা এদেরকে পরামর্শ দেয়, বিচার হয়, দ্বন্দ্ব মেটানো হয়, এবং উপজাতির যে ঐক্যটাকে রক্ষা করা হয়। এবং শেষ যেটা রয়েছে ইকোনমি অ্যান্ড স্ট্যাটাস। আমাদের এখানে এক ধরনের চাষের কথা বলা হয়, তার নাম হচ্ছে ইয়াম চাষ। এই ইয়াম চাষ হলো রাজার ফসল, কাউরিজ হলো এখানকার মুদ্রা, এবং একটা সিস্টেম বা টাইটেল সিস্টেম রয়েছে। আর তা কি, পরিশ্রম ও সাফল্যের ভিত্তিতে সমাজের উচ্চ আসন লাভ করা যায়। এখানে শেষে দেখো এই সব কিছু যারা কন্ট্রোল করতে পারে একটা ইকুইলিব্রিয়ামের কথা বলছে। এটা কি, কোনো একক সত্তার কাছে এই আফ্রিকান যে পাওয়ারটা, যদি কেউ রিলিজিয়ান স্পিরিচুয়াল হয় পাবে না, শুধু ল অ্যান্ড গভর্নেন্সে হাই হয় তাও পাবে না, ইকোনমি অ্যান্ড সেন্সিটিভ হাই হয় হবে না। এই সব কিছু সংমিশ্রণ যার কাছে থাকবে তার এখানে অধিকার থাকবে। সো ওরাকেল নেতাদের যে দৈববাণী হতো তাদের নেতাদের নিয়ন্ত্রণ করতে পারত, বড়রা ধনীদের নিয়ন্ত্রণে করতে পারত। তো বুঝতেই পারছো এটা একটা স্ট্রাকচার, ভারসাম্যপূর্ণ জটিল একটা সভ্যতার একটা স্ট্রাকচার। ওকে, নাও চলে আসবো পরবর্তী অংশে। এখানে দেখো, ওহো গন্ডগোল করছে কেন,
না, ঠিক আছে, ওকে, এই অংশ ছিলাম, তাই তো? হ্যাঁ, এবারে আমরা এখানে আলোচনা করব ইগবো সমাজের মর্যাদা আর বিচার, এই দুটো কিভাবে কাজ করতো এটা বোঝা যাক। প্রথমে আসবো স্ট্যাটাস, যেটা বাম দিকে রয়েছে, আর ডান দিকে দেখতে পাচ্ছ জাস্টিস বা বিচার বা ন্যায় ব্যবস্থা। তো এখানকার যে স্ট্যাটাস, মানে আমরা যেটাকে মর্যাদা বলছি, সম্পদ সম্পূর্ণ যে তারা অর্জন করত সেটা হচ্ছে নিজের কষ্টের ফল। এখানে কেউ বাবার সম্পদে বড় হয় না। তোমার বাবা গরিব হলেও তুমি কিন্তু পরিশ্রম করে ধনী হতে পারো। তো দিস ইজ দ্য আই থিঙ্ক দ্য গুড পার্ট অফ দিস ইগবো কালচার। সেকেন্ড ছিল এখানে ইয়াম চাষ। এই ইয়াম চাষটি পুরুষালী কঠোর পরিশ্রমের প্রতীক। কাউরিজ এখানে সম্পদের পরিমাপ। এখানে দেখো 4টি টাইটেল আছে সমাজের উপরে ধাপে ধাপে ওঠার জন্য। ওকে, সো এটা একটা বলতে পারা যায় যে ম্যারিটোক্রেসি, অর্থাৎ এই উচ্চ আসনে পৌঁছানোর জন্য যোগ্যতার ভিত্তিতে তুই পৌঁছাতে পারবে। এবার দেখো ডান দিকে জাস্টিস বা বিচার। হত্যাকাণ্ডের দুটো ধরন বা দুই ধরনের বিচার হয় ভিন্নভাবে। যদি কোনো ফিমেল ক্রাইম করত বা মেয়েলি অপরাধ, এই ফিমেল ক্রাইম মানে সরি আমি ভুল বললাম যে মেয়ে ক্রাইম করে না, এটা হচ্ছে মেয়েলি অপরাধ, মানে অনিচ্ছাকৃত যদি কিছু হয়, যেমন দুর্ঘটনা, তো এই ক্ষেত্রে শাস্তি বা পানিশমেন্ট হতো 7 ইয়ার্স অফ এক্সাইলমেন্ট, 7 বছরের নির্বাসন। ওকে, এবং পৃথিবীকে শুদ্ধ করার আচার। এবার সব মেল ক্রাইম। মেল ক্রাইম মানে পুরুষালী অপরাধ, মানে ইচ্ছাকৃত হত্যা। এর শাস্তি হচ্ছে যাবজ্জীবন, একেবারে ফর লাইফ নির্বাসন বা ডেথ সেন্টেন্স, মৃত্যুদণ্ড। তো এই সব কিছুর কেন্দ্রে আছে এখানকার দেবী অনি। ইনাকে পৃথিবীর দেবী বলা হয়। ব্যক্তিগত প্রতিশোধের চেয়ে পৃথিবীর পবিত্রতা রক্ষা করা অত্যন্ত জরুরি। তো তোমরাই বলো, এটা কি বর্বর সমাজের বিচার ব্যবস্থা, না একটি চিন্তাশীল, একটা সুসংগবদ্ধ একটা সমাজের একটা বিচার ব্যবস্থা? অবভিয়াসলি কতটা ভাবা হয়েছে এখানে, আইন থেকে কে রাজনীতিতে আসবে, কে সব মানুষের জননেতা হবে, একেবারে একটা মানে গোছালো একটা সবকিছু তোমরা দেখতে পাচ্ছ, তাই না? এবারে চলে আসবো এই উপন্যাসের মূল চরিত্রগুলি, একেবারে সেন্ট্রাল যারা ফিগার হিসেবে কাজ করছে। তো 3টি ক্লাবে দেখতে পাচ্ছ, উনোকা, ওবেইরিকা এবং অখঙ্ক। এই 3 জনে না 3টা টাইপের ক্যারেক্টার। উনোকা হচ্ছে একেবারে নিষ্ক্রিয়, আর ওবেইরিকা হচ্ছে ব্যালেন্স মানে ভারসাম্যযুক্ত, আর অখঙ্ক ও তো পুরো হচ্ছে অ্যাগ্রেসিভ মাইন্ডসেটের, একেবারে আক্রমণাত্মক। তো প্রথমে আসি কে কে কে। উনোকা হচ্ছে অখঙ্কের বাবা, শিল্পী মনের মানুষ, সঙ্গীত প্রিয়, কোমল হৃদয়ের, কিন্তু ঋণে ডুবে পড়েছেন, যুদ্ধ ভয় পেতেন, তাই সমাজ তাকে বলতো আগবালা, যার অর্থ মেয়েলি বা ব্যর্থ। মাঝখানে যে চরিত্র দেখতে পাচ্ছ ওবেইরিকা, যাকে আমরা ভারসাম্য বলছি, এই ওবেইরিকা হলো অকঙ্কর বন্ধু, যিনি সফল, চিন্তাশীল এবং নিজের পদক্ষেপের উপর প্রশ্নকারী। ওরাকেলের কঠোর নিয়ম নিয়ে তিনি প্রশ্ন করে তুলেছিলেন, কিন্তু সমাজের যে পরিকাঠামো তিনি সেখানে কখনো বিঘ্ন ঘটায়নি, তাই তিনি হলেন আদর্শ নাগরিক। তৃতীয় ডান দিকে যা রয়েছে অকঙ্ক, যিনি আক্রমণাত্মক বা অ্যাগ্রেসিভ বললাম, ইনি গল্পের প্রধান চরিত্র এবং একজন ভালো একজন কুস্তিযোদ্ধা, সফল কৃষক এবং সব থেকে বড় কথা একজন কুস্তিগিরের পাশাপাশি একজন ওয়েল ব্যালেন্সড একজন ব্যক্তি।
যিনি সব রকম কাজ করতে পারে। হ্যাঁ, যাই হোক, কিন্তু আবেগ দেখাতে পারেন না, অর্থাৎ ফ্লেক্সিবল হতে পারে না। এটা হতে না পারার কারণ হচ্ছে নিজে নয়, নিজে চাই কিন্তু সমাজে তার ইমেজ করার জন্য। সমাজ তাকে চ্যাম্পিয়ন মনে করে, কিন্তু তিনি বিপজ্জনকভাবে অনমনীয়। তাই তোমরা মনে রাখবে, অকঙ্ক ট্র্যাজেডির মূলে আছে এই অনমনীয়তা। তার মানে আবেগ দেখাতে পারবে না। এই আবেগ দেখাতে না পারাটা কতটা ভয়ঙ্কর হবে তা কাহিনীতে আমরা দেখব। এর আসবো অকঙ্কের আচরণের মূল কারণ। আমরা দেখো একটা চক্র দেখিয়েছি এবং সেখানে 4টে পয়েন্টটাকে তুলে ধরেছি। মাঝখানে দেখানো হয়েছে অকঙ্কের এই যে সব এই যে কোমলতা, বিশেষ করে যে তিনি যে ইমোশন দেখাবে, তিনি মনে করেন এগুলো মেয়েলি দুর্বলতা, আর কিছুই নয়। তাই তিনি এই কঠোর বাইনারি তার নিজের ধ্বংস বা নিজেকে শেষ করার একটা অন্যতম কারণ। ওকে, তো এক এক করে আসি। প্রথমে আসবো নাম্বার 1, ট্রমা অ্যান্ড ফিয়ার। অকঙ্কের সবচেয়ে গভীর ভয় কি? সে যেন কখনো তার বাবা উনাকার মতো দুর্বল না হয়। এই ভয়টা তাকে সবসময় তারা করতো। এটা হচ্ছে তার ট্রমা অ্যান্ড ফিয়ার। দ্বিতীয় আসবো ইমোশনাল রিপ্রেশন, অর্থাৎ আবেগের দমন। অকঙ্ক কখনোই তার ভালোবাসা প্রকাশ করেনি। এজিনমা তার মেয়ে, তাকে সে ভালোবাসে, কিন্তু তার যে ভালোবাসা দেখাতে পারে না। এই আসবো ইকেনফুনার কথা। ইকেনফুনা তার পালিত ছেলে, তাকেও সে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা কখনোই প্রকাশ করেননি। তাহলে ইকিনমা হোক, ইকমেফুনা হোক বা এজিনমা হোক। আমি আসবো ইকেনফুনাকে আসবো পরে। থার্ড আসবো ভায়োলেন্ট ওভার কম্পেনসেশন, অর্থাৎ হিংসাত্মক অতিরিক্ত প্রতিক্রিয়া। তো যে কোনো পরিস্থিতিতে অকঙ্ক সহিংসভাবে প্রতিক্রিয়া করে। পিস উইকে, যে সপ্তাহে হিংসা নিষিদ্ধ, সে তার স্ত্রীকে মারধর করে, আর ইকেনফুনাকে নিজে হাতে মেরে ফেলে শুধু দুর্বল দেখাবে বলে মনে হয়েছিল বলে। এবার আসবো 4 নম্বর, সোশ্যাল কনসিকুয়েন্স অ্যান্ড গিল্ট, সামাজিক পরিণতি ও অপরাধ। অবশেষে জরিমানা, নির্বাসন এবং ভেতরে ভেতরে অকঙ্কের মানসিক যন্ত্রণা। তো এই যদি চক্রটা ভালো করে সার্কেলে দেখো, তাহলে কিন্তু অকঙ্কের চরিত্রের যে কমপ্লেক্সিটিটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো পরবর্তী অংশে যাই। এবার আমরা কাহিনীর ভেতরে ঢুকছি। একটু আমরা মোটামুটি একটু পরিচয় করিয়ে দিলাম চরিত্রগুলি কেমন, কিরকম কি। এবার আসবো দেখবো অত্যন্ত সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পড়বো। বিশেষ করে আচিবে তিনি বলছেন যে এই উমুফিয়া যে একেবারে যে পুরোপুরি পরিপাটি ভালো ছিল তা নয়, নিখুঁত ছিল তা নয়। ব্রিটিশরা আসার আগে থেকেই এই সমাজে কিছু ফাটল অলরেডি ধরে গেছিল। দেখতে পাচ্ছ এত সুন্দর একটা স্ট্যাচু দেখানো হচ্ছে, যার গোড়ার দিকে চারদিক থেকে দেখেও ফাটলটা শুরু হয়েছে, তাই না? আসলে এখানে এই উমোফিয়ার 4টি যেগুলো উইক পয়েন্ট সেগুলো দেখাতে হচ্ছে। যেমন নাম্বার 1 আসবো ওশু কাস্ট। এই ওশু কাস্টটা কি? দেখো, দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত একটি প্রান্তিক শ্রেণী। তারা চিরতরে ট্যাবু বা অস্পৃশ্যের মতো জীবন কাটাতে বাধ্য। দ্বিতীয় হচ্ছে আনএক্সপ্লেনড ক্রুয়েলটি, ব্যাখ্যাহীন নিষ্ঠুরতা। এখানে নবজাতক যমজ সন্তানকে ইভিল ফরেস্টে ফেলে দেওয়া হতো। কেন?
কারণ অস্পষ্ট, এখানে কারণ ক্লিয়ারলি বলা হয়নি, বলা হয়েছে নাকি তাদের ওখানে ট্র্যাডিশনটা ওরকম, তাই তারা করে। তাহলে যমক সমাজ হলে তাদের তো মানে বলতেই পারছো তাদের মৃত্যু ছাড়া আর কিছুই না। এবারে আসবো ডিসএনফ্র্যাঞ্চাইজড ইউথ। থার্ড পয়েন্ট, ডিসএনচাইজড ইউথ। এটা কি? এটাকে বুঝতে হলে নাওয়ের কথা মনে করতে হবে। নাওয়ে কি? নাওয়ে ছিল আমাদের এই কাহিনীর অন্যতম কেন্দ্রীয় চরিত্র অকঙ্কর ছেলে, যারা পুরুষত্বের কঠোর প্রত্যাশায় কনস্ট্যান্টলি স্ট্রাগল করতে গিয়ে আঘাত পেয়েছে, তাদের মধ্যে এক ইকেমফুনার মতো একটা নিরীহ চরিত্র সরকারি হত্যায়, বিশেষ করে নাওই যে তার বন্ধু ছিল, ভাই তুল্য ছিল, ভেঙে পড়েছিল। এছাড়া চতুর্থ যেটা অংশ হচ্ছে জেন্ডার রিজিডিটি। শুধু নাওই ইকেমফুরার মতো যুবকরা শেষ হয়ে যায়নি। আমাদের এই উপন্যাসে দেখতে পাবো এখানে মহিলা ও অসফল পুরুষদের উপর সমাজ কতটা নির্মম এবং কতটা সহিংস, আমরা তা সবটাই দেখব। তো একটা কথা ক্লিয়ার, ব্রিটিশরা একটা সম্পূর্ণ নিখুঁত জায়গা কিন্তু আক্রমণ করেননি। তারা একটা ফাটল কিলকটাকে তিনি দেখে সেখানে তারা নেমে পড়েছিল, এটাই বলা যেতে পারে। এবার চলে আসবো খ্রিস্ট ধর্ম বা খ্রিস্টান, এই যে কিলকটা বললো না ঢুকে গেল এই যে এটাতে, ওই ফাটল জায়গা দেখে কিভাবে প্রবেশ করলো। মিশনারিরা প্রথমে শক্তিশালী নেতাদের ধর্মান্তরিত করতে চায়নি, তারা ট্যাক্টফুলি তারা গেল সমাজের প্রান্তিক মানুষদের কাছে, যারা ইতিমধ্যেই আঘাত পেয়েছিল। কাকে কি দিল? যারা অসু বর্গের মানুষ ছিল তাদের কাছে খ্রিস্টান ঈশ্বরের চোখে সমতা পেল, তারা উত্থিত হলো। যমজ সন্তানের মায়েদের বিল, ইভিল ফরেস্টের ট্রমা থেকে যারা অত্যন্ত স্তম্ভিত ছিল তারা আশ্রয় পেল। এসব নাওইকে দিল এমন একটা ধর্মতত্ত্ব যা ইকেমফুরার মৃত্যুর ট্রমার উত্তর দিল। দেখো এই স্লাইডের নিচে একটা গুরুত্বপূর্ণ উদ্ধৃতি দেওয়া হয়েছে। দ্য পোয়েট্রি অফ দ্য নিউ রিলিজিয়ান seemed to answer a vague and persistent question that haunted his young soul. নতুন ধর্মের কবিতা মনে হয়েছিল যেন তার তরুণ আত্মাকে তাড়া করা একটি অস্পষ্ট প্রশ্নের উত্তর। ওকে, হ্যাঁ, আসলে এটি কার সম্পর্কে বলা হচ্ছে? নাওই সম্পর্কে। অর্থাৎ ব্রিটিশ ধর্ম বাইরে থেকে জোর করেনি। আসলে এই আফ্রিকানদের মধ্যে, এই ইগবোদের মধ্যে কিছু আঘাতপ্রাপ্ত হৃদয় ছিল, তো সেখানে মলম লাগিয়ে বা মলমের মতো ঢুকে পড়েছে এই ব্রিটিশাররা। এটাই কলোনিয়ালিজম এর সবচেয়ে চালাকি কৌশল, তোমাকে উইক দেখিয়ে, তোমাকে দুর্বল দেখিয়ে তারা ঢুকে পড়বে। এবারে ঔপনিবেশিকতার তিনটি ধাপ রয়েছে। ব্রিটিশরা কিভাবে ধাপে ধাপে এই উমোফিয়াকে দখল করলো এটা এখানে বুঝবো। তো দেখো প্রথমে রয়েছে সফট পাওয়ার, অর্থাৎ আইডিওলজিক্যাল মতাদর্শ দেখিয়ে। কি? এখানে এজেন্ট হিসেবে কাজ করেছে মিস্টার ব্রাউন এবং প্রাথমিক গির্জা, এবং এখানে ট্যাকটিক কি ইউজ করেছে? হাসপাতাল বানানো, স্কুল খোলা, ওষুধ দেওয়া, শিক্ষা দেওয়া, প্রান্তিক মানুষদের কাছে যাওয়া এবং স্থানীয় ঐতিহ্যের সাথে আহ্বান। এবারে দেখো এটা কি ভালো, এগুলি জিনিসগুলো রয়েছে তারা দেখাচ্ছে, দেখতে দেখো আপার বুঝতে পারা হচ্ছে ভালো ভালো করার জন্য তারা এসছে, ভালো করবে, কিন্তু মেন ইন্টেনশনটা কি আমরা জানি। দ্বিতীয় হলো ইকোনমিক্যাল পাওয়ার বা ম্যাটেরিয়াল। এখানে এজেন্ট কারা? ওই ব্রিটিশ ব্যবসায়িক দোকানরা। ট্যাকটিক কি ছিল?
পাম অয়েল বা পাম তেলের রপ্তানি অর্থনীতি চালু করা, তার মানে ব্রিটিশ মুদ্রার উপর নির্ভরশীল করে তোলা। ঐতিহ্যবাহী ইয়াম চাষের মূল্য কমিয়ে দেওয়া হয়েছিল। এবং থার্ড ছিল হার্ড পাওয়ার, কঠোর শক্তি বা অথরিটারিয়ান, কর্তৃত্ববাদী। এখানে এজেন্ট হিসেবে কাজ করেছে রেভারেন্ড স্মিথ, ডিস্ট্রিক্ট কমিশনার, কোতমা মানে আদালতের দূত। এরা ট্যাকটিক কি? বিদেশি আদালত স্থাপন, কারাগার এবং সহিংস দমন, স্থানীয় আইনের সম্পূর্ণ তাকে গুড়ে ভেঙে দেওয়া। তো এই তিনটি ধাপ পরপর, সব থেকে ইকোনমিক হার্ড, এই তিন ধাপেই সম্পূর্ণ হয় একটা সভ্যতাকে কিভাবে দখল করা হয়েছিল। এবার আসবো ভাষার ফাঁক এবং ল্যাক অফ কমিউনিকেশন। তো দেখো এখানে অ্যাচিভে দেখাচ্ছেন কিভাবে ভাষার ব্যবধান সভ্যতার পতনকে আরো আগিয়ে দিয়েছিল। তো স্লাইডের মাঝখানে দেখো একটা বিশাল ফাটল দেখতে পাচ্ছ। বাম দিকে রয়েছে ইগবো রিয়ালিটি আর ডান দিকে রয়েছে ব্রিটিশ ধারণা। এই ইগবো রিয়ালিটি থেকে ব্রিটিশ ধারণা কিভাবে হচ্ছে, চুকু অর কমপ্লেক্স প্যান্থিয়ন মানে জটিল দেব মণ্ডলী। ব্রিটিশরা বলল ফেটিশ, এগুলো হচ্ছে সব ফেটিশ, পেগানিজম, পৌত্তলিকতা। দ্বিতীয় আলম ইগুগু। ইগুগু পরিশীলিত একটা বিচার ব্যবস্থা ছিল। ব্রিটিশরা বলল মেন ইন মাস্ক ডিস্টার্বিং দ্য পিস, মানে শান্তি ভঙ্গকারীরা এরা হলো মুখোশধারী মানুষ। থার্ড, ইগবো রোয়ান্স অ্যান্ড পোয়েট্রি ইন ডায়ালেক্ট। ইগবো ভাষায় সূক্ষ্ম কাব্যিক বৈচিত্র্য। দোভাষী ভুল অনুবাদ করল। একটা মুহূর্তে বিখ্যাত ইগবো বাগধারা অনুবাদ হলো মাই বুটক্স, আমার নিতম্ব, অর্থাৎ কূটনীতি হয়ে গেল প্রহসন, অর্থাৎ আফ্রিকান যে ল্যাঙ্গুয়েজ সব হয়ে গেল প্রহসন। অর্থাৎ উপনিবেশিকরা ভাষা শিখতে অস্বীকার করে, তাই তারা উমোফিয়াতে কখনো একটা সভ্যতা গড়ে উঠেছিল বা সেটাকে সভ্যতা হিসেবে দেখতে পারেনি। তারা সেটাকে শুধু সমাধান করার সমস্যা হিসেবে দেখেছিল। আর এই ভাষার অজ্ঞতাই ছিল এই সংস্কৃতির বা এই সংস্কৃতির ধ্বংসের কারণ। এবারে দেখব একদম শেষের দিকে ফাইনাল পর্যায়ে বিস্ফোরক মুহূর্ত। তো এখানে চারটি অংশে, চারটি ধাপে আমরা এগুলোকে দেখব। তো প্রথমে আসবো তো প্রভোকেশন নাম্বার 1। এনক নামের একজন উগ্র খ্রিস্টান ধর্মান্তরিত একটা অনুষ্ঠানে সবার সামনে ইগুগুর মুখোশটাকে টেনে খুলে ফেললো, যে উগুগুরা মুখোশ পরেই আইন ব্যবস্থাটাকে সামলাতো। তো ভেবে দেখো এই এনোচের এই কাজটা কতটা ভয়ঙ্কর। এখানে ইগুগু মানে হলো পূর্বপুরুষের আত্মা নিজে এখানে এসেছেন। মুখোশ খুলে দেওয়া মানে সেই আত্মা অন্য কোনো আত্মা নয়, মানুষ মাত্র হয়ে যায়। এটা ছিল ইগবো সমাজের কাছে মূলে আঘাত। এটা নেক্সট আসবো দ্য স্পিরিচুয়াল ডেথ। স্পিরিচুয়াল ডেথ দেখো কি হচ্ছে, অর্থাৎ আধ্যাত্মিক মৃত্যু। তো এখানে কার্যত উমোফিয়ার পুরো বিচার ব্যবস্থার ভিত্তি ধ্বংস হয়ে গেছিল। ইগুগুই যদি শুধু মানুষ হয় তাহলে তাদের রায়ে মানুষ কেন বিশ্বাস করবে, তাই জন্য তারা এরকম মুখোশ পরে করত। তৃতীয় আসবো দ্য ট্র্যাপ। ডিস্ট্রিক্ট কমিশনার বলল আসো শান্তিপূর্ণভাবে আলোচনা করি। 6 জন নেতা গেলেন এবং তার মধ্যে অকঙ্ক নিজে গেলেন এবং ফাঁদে ধরা পড়লেন। তাদের মাথা থেকে চুল সব চেঁচে দেওয়া হলো, জরিমানার জন্য কারাগারে রাখা হলো। এইখানে অকঙ্ককে শেষ সিদ্ধান্ত বা
তার ফাইনাল যে ভার্ডিক্টের দিকে অকঙ্ককে ছুঁড়ে ফেলে দিল। অর্থাৎ অকঙ্ক যদিও রিটালিয়েট না করতো, এইগুলোর জন্যই রিটালিয়েট করতে হবে। এবারে আমরা অকঙ্ক কি করবে কি না করছে এটাকে দেখতে হবে। তো একদিকে দেখানো, একদিকে দেখানো হয়েছে ফ্লেক্সিবল রিড, আর আরেকদিকে দেখানো হয়েছে স্ন্যাপড ব্রাঞ্চ বা ভেঙে পড়া ডাল। সো এখানে বাম দিকে ওবেরিকা এবং ওমোফিয়ার অধিকাংশ মানুষ তারা বুঝলো শ্বেতাঙ্গ এই মানুষরা বন্দুকের সামনে সরাসরি যুদ্ধ মানে আত্মহত্যা, এটা করা যাবে না। তাই তারা বেছে নিল অধীনতার কষ্ট, কিন্তু সম্পূর্ণ বিলুপ্তির চেয়ে এটাতে তো অ্যাটলিস্ট বেঁচে থাকা যাবে। তাই তারা নুয়ে পড়ল, কিন্তু ভাঙল না। এবারে ডান দিকে দেখো, দ্য স্ন্যাপড ব্রাঞ্চ, ভেঙে পড়া ডাল। এটা হলো কার? অকঙ্কর কাহিনী। কারাগার থেকে ছাড়া পাওয়ার পর একটা সভায় ব্রিটিশ দূত এলো এবং সভা ভেঙে এলো। অকঙ্ক যুদ্ধ শুরু করতে চাইল, এই সোসাইটির হয়ে লড়তে চাইল। সে দূতটিকে তরবারে দিয়ে শিরচ্ছেদ করেছিল, কিন্তু এই সাপোর্ট করলো না। কিন্তু যখন দেখলো বাকি লোক অন্য দূতদের পালাতে দিচ্ছে, তখন বুঝতে পারলো উমোফিয়া যে যুদ্ধ সে চাইছিল সেটা ইতিমধ্যে হারিয়ে গেছে। তার পরিচিত উমোফিয়া আজকে কোথাও হয়তো মরে গেছে। এবারে নাটকীয়ভাবে শেষ মুহূর্তে আমরা কাহিনী পৌঁছে গেছে। এখানে আমরা কি দেখব? অকঙ্ক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো, কিন্তু এখানে একটা গভীর বিড়ম্বনা আছে, সেটা দেখব। প্রথম বিড়ম্বনাটা কি? অকঙ্ক সারা জীবন তার বাবা উনোকাকে মনে করত যে আনসাকসেসফুল এবং তার মতো লজ্জাজনকভাবে তিনি বাঁচতে চায়নি। অথচ মৃত্যুতে সে সবচেয়ে, যদি আমরা দেখি, বড় লজ্জার পথ বেছে নিল, যেটাকে এই আফ্রিকাতে মৃত্যু মানে হচ্ছে একটা বড় ক্রাইম, সেটাকেই বেছে নিল। এটাই প্রথম বিড়ম্বনা ছিল। সেকেন্ড বলবো, ইগবো সমাজে আত্মহত্যা হলো পৃথিবীর দেবী অনির বিরুদ্ধে অপরাধ। তো এটি একটা অ্যাবোমিনেশন, তাই তার নিজের মানুষরা তার মৃতদেহ স্পর্শ করতে পারলো না। তৃতীয় বিড়ম্বনা কি পেলাম? সবচেয়ে ভয়াবহ যেটি, কারণ তার দেহ কেউ স্পর্শ করবে না। উপনিবেশকারীদের কাছেই এই নামানোর এই যে বিশেষ অনুরোধ, তার দেহ যে কেউ স্পর্শ করলো না, লাস্টে সেই ওই ঔপনিবেশিক ওই ইউরোপিয়ানরা করলো। সো সে যে পরিণতিকে সবচেয়ে ভয় পেত, অপরিচিতদের দ্বারা অপমানিত হওয়া, আজকে সেটাই হলো। এটাই ক্লাসিক্যাল ট্র্যাজেডির সংখ্যা। কি? নায়কের নিজের ত্রুটি তার পরিণতি ঘটাবে। আসলে অকঙ্কর যা পরিস্থিতি আজকে হলো তার নিজের পরিস্থিতির কারণে। এবার চলে আসবো সবচেয়ে এজি অংশটা, ধারালো অংশটি। সো ডিস্ট্রিক্ট কমিশনার অকঙ্কের ঝুলন্ত মৃতদেহ দেখতে আসে। সে তার লোকজনকে বলে, কি বলে? এই দেহটা নামাও তো। দেহটা নামার পর সে ভাবে, সে ঠিক করলো যে অকঙ্কর ট্র্যাজেডি, অকঙ্কর এই ট্র্যাজিক মহাকাব্যিক জীবন হয়তো তার বইয়ে একটা আকর্ষণীয় প্যারাগ্রাফ হতে পারে। পুরো চ্যাপ্টার নয়, তবে একটা যুক্তিসঙ্গত প্যারাগ্রাফ হতে পারে। তার বইয়ের শিরোনাম সে ঠিকও করে ফেলেছে। সেই শিরোনামটি দ্য প্যাসিফিকেশন অব দ্য প্রিমিটিভ ট্রাইবস অব দ্য লোয়ার নেগার, অর্থাৎ নিম্ন নাইজার অঞ্চলের আদিম উপজাতিদের প্রশমন। অকঙ্কর এই জটিল জীবন, তার সমাজের এই গভীরতা, তার প্রেম, তার যন্ত্রণা, তার সংগ্রাম, সব মিলিয়ে তবে আমি একটাই মাত্র প্যারাগ্রাফ। ইস, কতটা
নগ্ন ভাবছে, ছোট্ট নিম্ন অংশ। আসলে অ্যাচিভে এই মুহূর্তে পাঠকের হাতে একটা ক্যামেরা টেনে এনেছেন। কিভাবে আফ্রিকান ইতিহাস ইউরোপীয় লোকেদের দ্বারা সংকুচিত, সমতল এবং পুনর্লিখিত হয়েছে। অর্থাৎ এই ইউরোপিয়ান পিপলরা ভাবো অকঙ্কুর এত কিছু অংশ সে একটা চ্যাপ্টার করতে পারবে না, ক্ষুদ্র প্যারাগ্রাফে শেষ করে দেবে। এটাই অ্যাচিভের সবচেয়ে বড় বার্তা। ওকে, একেবারে আলোচনার আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি। স্লাইডের বাম দিকে দেখো অকঙ্কের সম্পূর্ণ জীবনের শব্দগুলি, যেমন ইগবো, লজ, ট্র্যাডিশন, সোসাইটি, ইয়াম, স্পিরিটস, রেসলিং, অ্যানসেস্টরস, ইটিসি, এরকম প্রচুর শব্দ রয়েছে। তো একটা জটিল সমৃদ্ধ জীবন। আর ডান দিকে দেখো একটা সাদা বাক্স, তার মধ্যে ডিস্ট্রিক্ট কমিশনার এর নোট, একটা প্যারাগ্রাফ, পুরো অধ্যায় নয়। এবং নিচের দিকে দেখো উপন্যাসের চূড়ান্ত একটা সিদ্ধান্ত, একটা চূড়ান্ত বাস্তবতা। সে কি? অকঙ্কের এই মৃত্যু নয়। এটা হলো একটা জটিল ট্র্যাজিক সভ্যতাকে বিজয়ীর লেখা একটা তুচ্ছ প্যারাগ্রাফে পরিণত করা। এই মুছে ফেলার ঘটনাই হলো সেই কারণ যার জন্য চিনুয়া অ্যাচিবেকে 1958 সালে এই আখ্যান পুনরুদ্ধার করতে হয়েছিল। অ্যাচিবে বললেন, আমি সেই প্যারাগ্রাফ লিখব না, আমি লিখব পুরো উপন্যাস। আর এটাই ছিল থিংস ফল অ্যাপার্ট। ওকে, এবার চলে আসবো এক্সাম সেন্ট্রিক মোস্ট ইম্পর্টেন্ট 10 শর্ট টাইপ কোয়েশ্চেন। প্রথম প্রশ্ন, হু রোট দ্য নোভেল অ্যান্ড হোয়েন ইট ওয়াজ পাবলিশড? ভেরি ইজি কোয়েশ্চেন, চিনুয়া অ্যাচিবে in 1958. Question 2, what is the setting of the story? That is nothing but the pre-colonial Nigeria, specifically time 1890s Igbo society. Third, what drives Okonko's behavior? What drives Okonko's behavior? অকঙ্কর আচরণ কিসে চালিত হয়েছিল? His worst fear is being thought of as feminine or weak like his lazy father Unoka. কি ছিল? তার সবচেয়ে বড় ভয় হলো যে সে যেন তার বাবার বড় দুর্বল না হয়, মিয়েলি না হয়, ব্যর্থ মনে না করেন। এটাই। চতুর্থ প্রশ্ন, হু ইজ ইকেমফুনা? ইকেমফুনা কি? একটি 15 বছরের ছেলে যাকে শান্তি চুক্তির অংশ হিসাবে উমোফিয়াতকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ওকে, এবার দেখো এই অকঙ্ক যাকে দত্তক নিয়েছিল, রেখেছিল, কিন্তু দুর্বল দেখো মনে করে সে নিজেই তার এই পোষ্যপুত্রকে খুন করেছিল। এবার আসবো 6 নম্বর প্রশ্ন। চলে গেলাম না, 5 নম্বর গেল না। হোয়াই অকঙ্ক ইজ এক্সাইলড টু এমবান্টা? অকঙ্ক যেদিন তার ছেলের শেষকৃত্য হচ্ছিল, ছেলে বলতে সেই ওবেরিকার শেষকৃত্য হচ্ছে, তখন সেখানে রাইফেল তার লেগে যায় একটা ওবেরিকার ছেলেকে এবং সে মারা গেছিল। তো এই অ্যাক্সিডেন্টাল একটা ফিমেল ক্রাইম, মানে অনিচ্ছাকৃত একটা অপরাধের জন্য তার এই শাস্তিটা হয়েছিল। এবার ডিস্ট্রিক্ট কমিশনার এর বইতে বারবার চলে যাচ্ছে সে পাশে। 6, হোয়াই ডাজ নাওয়ে লিভ হিজ ফাদার? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। নাওয়ে কেন তার বাবাকে ছেড়ে চলে যায়? খ্রিস্টান বা হিমের প্রতি তিনি আকৃষ্ট হয়েছিল, তাই তিনি চলে গেছিলেন। এই নতুন ধর্ম তাকে তার বাবার কঠোরতা এবং ইকুইফুনার মৃত্যুর ট্রমা থেকে পালানোর পথ দেখিয়েছিল। 7 নম্বর প্রশ্ন, হাউ ডু দ্য টু মিশনারিজ ডিফার? দুই মিশনের মধ্যে পার্থক্য কোথায়? মিস্টার ব্রাউন ছিলেন ধৈর্যশীল, স্কুল বানায়, স্থানীয় সংস্কৃতির সাথে সহাবস্থান করে। আর অন্যদিকে রেভারেন্স স্মিথ আপোষহীন, ক্ষুব্ধ, উগ্র মাইন্ডসেটের লোক। এবার আসলে গির্জা পোড়ানো হয়েছিল। হোয়াট ট্রিগার্স দ্য
বার্নিং অব দ্য চার্চ। কারণটা কি? এনক নামের একজন উগ্র ধর্মান্তরিক একটি অনুষ্ঠানে উগুর মুখোশ টেনে খুলে ফেলে দিয়েছিল, আর এই অপমানের প্রতিক্রিয়া হিসেবে তাহলে গির্জা পুড়িয়ে দিয়েছিল। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, অকঙ্ক কিভাবে মারা যায় এবং সেটা কেন গুরুত্বপূর্ণ? অকঙ্ক নিজেকে আত্মহত্যা করে ফাঁসি লাগিয়ে দিয়েছিল। এটা গুরুত্বপূর্ণ কারণ আত্মহত্যা ইগ্বো সমাজে দেবী আনির বিরুদ্ধে অপরাধ, তাই তার বিরুদ্ধে নিজের মানুষরা তাকে ছুঁতে পারবে না। সে সম্পূর্ণ অপমানের একটা গ্লানি বহন করে মারা যায়। এর আসবো ডিস্ট্রিক্ট কমিশনারের ওই যে বইটা ছিল, হোয়াট ইজ দ্য ডিস্ট্রিক্ট কমিশনার প্ল্যান্ড বুক টাইটেল, দ্য প্যাসিফিকেশন অফ দ্য প্রিমিটিভ ট্রাইবস অফ দ্য লোয়ার নিগার, অর্থাৎ নিম্ন নাইজার অঞ্চলের আদিম উপজাতিদের প্রশমন। আদিম উপজাতি, এই শিরোনামটি বলে দেয় উপনিবেশকারীরা উমোফিয়াকে কিভাবে দেখেছিলেন, শুধুমাত্র প্রিমিটিভ ট্রাইবস হিসেবে, অর্থাৎ আদিম উপজাতি। একটা পরিপূর্ণ সভ্যতাকে এই একটা ডিসমিসিভ শিরোনামে মুছে দেওয়া যায়। আর অ্যাচিভে তার উপন্যাস হলো সেই মুছে দেওয়ার বিরুদ্ধে একটা সবচেয়ে শক্তিশালী বড় একটা অ্যান্সার। তাই আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ সবার। আশা করি আলোচনাটা বুঝতে সুবিধা হয়েছে। হ্যাঁ, একটু দীর্ঘায়িত হয়েছে, সময় নিয়ে তোমরা চাইলে স্পিড বাড়িয়েও দেখতে পারো। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।